আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই ব্লগ ভিডিওটা সম্পূর্ণ রাজনৈতিক বিষয়ে দেশের সমসাময়িক বিষয় নিয়ে আসলে আলোচনা হবে। তবে আমি এটাকে আসলে টাইটেল দেওয়া হয়েছে মূলত ডক্টর ইউনূস এবং ভারতীয় রাজনীতি একটি নীরব লড়াই হিসাবে আমি একটা আখ্যায়িত করেছি। তো আসুন আমরা আসলে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব যে বর্তমান প্রেক্ষাপট যে জায়গায় আমরা গিয়েছে। জাস্ট 2 দিন আগেই ডক্টর ইউনূস সাহেব তার কষ্টগুলো বলেছে। যে কি বলেছে, যে আপনারা আমাকে কাজ করতে দিচ্ছেন না। এটা একটা ভালো মেসেজ, বা একটা রাষ্ট্রনায়ক এই ধরনের কথা, বা আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না, আমি এটার বদনাম নিতে পারবো না, এই বিষয়গুলো আসলে আমাদের মতো দেশে বা বাংলাদেশে এই ধরনের ঘটনা আমি আসলে আগে কখনো শুনিনি। কারণ হচ্ছে আমাদের দেশে সবসময় একটা কাজ বা একটা বিষয় সবসময় দেখেছি যে তারা কোনোভাবে হোক, ক্ষমতা সে ব্যর্থ হোক যাই হোক, ক্ষমতা তার চাই, ক্ষমতা তার নিতে হবে, এই ধরনের একটা বিষয় কাজ করে। কিন্তু উনি এমন একটা নেতা, যিনি কিনা এই ধরনের একটা বিষয় যে আপনাদের এই বিষয়গুলো আমি নিতে পারছি না, আমার পক্ষে আর সম্ভব না, আমি এই জিনিসটা লোড নিতে পারবো না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি কিন্তু এই কাজের জন্য না। উনি এই জিনিসটা বারবার বলেছে, আমি এই জিনিসটা খুব মার্ক করি যে আমি এই কাজের জন্য না, আমি এই জিনিসটা পারবো না। এই বিষয়ে কিন্তু উনি বারবারই উল্লেখ করেছে। এখন দেখেন, আমার প্রশ্নটা হলো যে দেখেন উনি এই কথাটা কেন বললো। কারণ ওনাকে তো কিন্তু সত্যিকার অর্থে ওনাকে কিন্তু আমরাই ধরে নিয়ে এসেছি। আমরাই ধরে নিয়ে এসেছি, আমাদের স্বার্থ ছিল। কারণ উনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ওই সময় কোনো বাংলাদেশে ছিল না। তো তার থেকে বড় কথা, ওয়ার্ল্ড রিনাউন ব্যক্তি হিসাবে যে ওনার যে একটা ডিমান্ড, এই ডিমান্ডটা কিন্তু আমাদের দেশে আর দ্বিতীয়টা নেই। কারণ ওই পরিস্থিতিতে যদি অন্য কেউ আসতো, যে আমাদের যে বৈদেশিক যে চাপ, এই চাপটা কিন্তু আমাদের সরকারটা নিতে পারতো না। তো সেটা একটা বিশাল বিষয় হিসাবে কাজ করেছে আমার কাছে, যেটা মনে হয়। আর দেখুন, আমাদের দেশের রাজনীতিটা একটু ভিন্ন প্যাটার্নই চলে। যে আমরা অন্যান্য, যদি এক্সাম্পল হিসাবে যদি আমি ধরি, ভারতের রাজনীতি অথবা পাকিস্তানের রাজনীতি দুটো ভিন্ন প্যাটার্নে চলে। কেন আমি আপনাকে বলছি, দেখেন আমাদের রাজনীতি আমাদের দেশ কেন্দ্রিক নয়। এটা কিন্তু আমি স্পষ্টভাবে বলতে পারি এবং খুব জোরালোভাবে বলতে পারি, আমাদের রাজনীতিটা দেশ কেন্দ্রিক নয়। আমাদের রাজনীতিটা হচ্ছে বৈদেশিক কিছু চাপ, বৈদেশিক কিছু নির্দেশনা এবং বৈদেশিক কিছু গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতার উপর ডিপেন্ড করেই আমাদের দেশের রাজনীতিটা চলে। এখন এটা কেন বললাম, এটা বলার উদ্দেশ্য হলো একটা সার্বভৌমত্ব দেশে আসলে কথাটা কি গ্রহণযোগ্য কিনা, সেটা একটা প্রশ্ন থেকে যায়। কিন্তু আসলে বাস্তবতা আমাকে মেনে নিতেই হবে। কারণ আমাদের বহির্বিশ্বের মানে আপনার গ্রহণযোগ্যতাটা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো এখন সেই জন্য আমি বারবার বলছি যে আপনার কেন ডক্টর ইউনূস সাহেব এই কারণে জায়গা থেকে সরে যাচ্ছিল, কারণ উনি আসলে রাজনৈতিক লোক না। উনি বাংলাদেশের এই প্যাটার্ন ভিত্তিক রাজনীতির সাথে উনি পরিচিত না। পরিচিত হলেও একদম সম্মুখে গিয়ে কাজ করার মতো অভিজ্ঞতা ওনার নেই। কারণ আমাদের দেশে, কারণ উনি প্রভাব মুক্ত, দাসত্ব মুক্ত এক ধরনের রাজনৈতিক চর্চা বা এক ধরনের দেশের আপনার সেট আপ চেঞ্জ করতে চেয়েছিলেন। তো সেই জায়গায় এসে দেখলো যে আমাদের দেশের রাজনীতিবিদগুলোর অসহযোগিতা উনি পেয়েছে। পাশাপাশি আরেকটা যে বিষয়ে কাজ করেছে, যে আমাদের দেশে সবচেয়ে বড় প্রবলেম, আমি জোরালো গলায় প্রত্যেকবার বলি, সেটা হচ্ছে যে ভারতীয় যে আগ্রাসন। আগ্রাসন বলতে কেমন হয়? আগ্রাসন হচ্ছে যদি এমন হয় যে আমাদেরকে আপনি এসে প্লেন নিয়ে এসে বোম্বিং করতেছেন, এক ধরনের আগ্রাসন। আরেক ধরনের আগ্রাসন কি, আপনাকে কূটনীতিক ভাবে প্রচুর প্রেশারাইজ করে। এবং থার্ড আগ্রাসন যেটাকে বলি, সেটা হচ্ছে যে আসলে সবচেয়ে সবচেয়ে ডেঞ্জারাস আমি মনে করি, সেটা হলো যে গোয়েন্দা নজরদারি এবং সেটার মাধ্যমে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করা।
একজন রাষ্ট্রনায়ক হিসাবে উনি যেখানে এই বিষয়টা সরাসরি বলেছে, তার মানে বাংলাদেশ আসলে একটা আহ, বিপজ্জনক সিচুয়েশনে ছিল। উনি না থাকলে হয়তো বা আরো ভয়াবহ সিচুয়েশন থাকতো। কারণ ভারতের মতো দেশ, তারা প্রচন্ড মিথ্যাবাদী এবং প্রচন্ড প্রপাগান্ডা জর্জরিত, মিথ্যা প্রপাগান্ডা জর্জরিত করার জন্য ওদের মিডিয়াকে সর্বোচ্চ লেভেলে ব্যবহার করে। আমরা পাকিস্তান, টার্কি, বাংলাদেশ, তাছাড়া আরো অন্যান্য দেশের ব্যাপারে যে তাদের মিথ্যা প্রপাগান্ডামূলক নিউজ প্রচার প্রচারণা, সেগুলো কিন্তু তারা করেই থাকে। তো এই ব্যাপারে আসলে ওয়ার্ল্ডে ওরা অলরেডি রিনাউন্ড হয়ে গেছে ওদের মিথ্যা নিউজের ব্যাপারে। কিন্তু আসলে সবচেয়ে মজার বিষয়টা আসলে ওরা এমন একটা জাতি, ইন্ডিয়ান জাতিটা আসলে একটা ভিন্ন প্যাটার্নের জাতি। এরা প্রচন্ড আহ, দাসভিত্তিক মেন্টালিটি। ওরা আরেকজনের সাথে আহ, দুর্ব্যবহার করবে এমন ভাবে যে আপনাকে ছোট করার জন্য সারাক্ষণ একটা ব্যতিব্যস্ত। আপনার ওর দারিদ্রতা, ওর সমস্যা, ওর অর্থনৈতিক সমস্যা, সেটা নিয়ে ওদের মাথা ব্যথা নেই। কিন্তু মাথা ব্যথা হচ্ছে কোথায়, যে আরেকজনের দেশের সমস্যা কি, তাদের কিভাবে হেনস্থ করা যায়। এই ধরনের একটা প্যাটার্ন ওদের মিডিয়া প্যাটার্ন, ওদের প্রচারণা প্যাটার্ন কিন্তু এইভাবে কাজ করতেছে। তো আমরাও কিন্তু সেটার শিকার। পাকিস্তান বলতে পারেন এই ধরনের একটা সেম শিকার আজকে অনেক 50, 60, 70 বছর ধরে হয়ে আসতেছে। ওয়ার্ল্ডের কাছে ওরা বলার চেষ্টা করতেছে এই জাতিটাই এমন, ভারতীয় জাতিটাই ঠিক 47-এ যে দেশভাগ হয়েছে সেটার ভিতরেও তারা বিভিন্ন রকমের কনস্পিরেন্সি, বিভিন্ন রকমের আহ, চালের মাধ্যমে বিভিন্ন জায়গাগুলো নিয়ে নিছে। সেই জায়গাগুলো কিন্তু আজকে আমাদের ভারত এবং পাকিস্তান এবং বাংলাদেশের দ্বন্দ্বের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তখনই ওরা এই জিনিসটা ধরেছে। তাই আমরা ইতিহাসের দিকে না গিয়ে এখন আমি বর্তমান নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে এখন কি পরিস্থিতি, কেন ডক্টর মোহাম্মদ ইউনূস আর ভারতের রাজনীতি এক উম, স্নায়ুযুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। আসুন আমরা পুরো বিষয়টাকে একটু আহ আলোচনা করি বিস্তরভাবে। দেখেন, আমাদের একটা বিশাল বিপ্লব হয়েছে। বিপ্লবটা আমাদের সবার ভালোর জন্যই হয়েছে। আমাদেরকে আমাদের দেশের একটা গভীর সংকট ছিল। আমাদের 1400 থেকে 1500 মানুষ মারা গিয়েছে, 20,000-এর অধিক মানুষ এখনো পঙ্গুত্বর মতো অবস্থায় রয়েছে। তো এই একটা পরিস্থিতি, এটা একটা বিশাল ত্যাগ তিতিক্ষার মাধ্যমেই কিন্তু এসেছে। তাহলে আমরা কি করতে হবে, আমাদের করণীয় কি? আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে ভারত আমাদেরকে গিলে ফেলার সর্বোচ্চ চেষ্টা করবে। এখন দেখেন, আমি একটু ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে বলি। ডক্টর ইউনূস সাহেব আমরা সবাই জানি উনি গ্রামীণ ব্যাংক, গরিব মানুষ দেরকে নিয়ে কাজ করেছে এবং ওয়ার্ল্ডে ওনার অনেক স্বীকৃতি রয়েছে। তার জন্য হয়তোবা উনি তার জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছে। তো উনি আসলে কিছু সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করেছে মূলত। তো আমরা তাকে ধরে নিয়ে আসি, তার অনেক কাজ, তাকে পৃথিবীতে বিভিন্ন কাজে তাদেরকে ইনভলভ হতে বলছে, বাট আমরা তাকে ধরে নিয়ে আসছি। আমরা ধরে নিয়ে এসে যদি আমরা তাকে বিপদে ফেলে দেই, তার যে এত বছরের একটা ক্যারিয়ার আমরা তার প্রশ্নবিদ্ধ করে দিই, সেটা আমাদের মতো জাতি দুর্ভাগ্য ছাড়া আসলে কিছু নেই। এমন লোক খুব কমই পাওয়া যাবে। আমাদের ট্রেন্ডিং ওয়ার্ল্ডে যে ধরনের চিন্তা করা হয়, ট্রেন্ডিং ওয়ার্ল্ডের সাথে যে ধরনের ভ্যালু চিন্তা করা হয়, সেই ভ্যালু অ্যাডেড লোক হচ্ছে বাংলাদেশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ যখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি মামলা নিয়ে আলোচনা ছিল, তখন অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, এটা কি শুধু আইনি লড়াই, না তার পিছনে কোনো রাজনৈতিক খেলা রয়েছে? খুব স্বাভাবিকভাবে শেখ হাসিনা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কাজ করেছে। কার কথায় কাজ করেছে? ভারত। ভারত চায় না বাংলাদেশে এমন কোন ব্যক্তিত্ব থাক যারা কিনা ওয়ার্ল্ডে রিনাউন্ড, ওয়ার্ল্ড ব্র্যান্ডিং করবে, এই ধরনের কোন লোক বাংলাদেশে থাকুক তারা চায় না। পৃথিবীতে একমাত্র নোবেল লরিয়েট যাকে কিনা তার নিজের দেশে এত তিরস্কৃত হতে হয়েছে পাওয়ার পরে, কেউ হয়তো বা আগে তিরস্কার হয়েছে, অত্যাচারিত হয়েছে, তার কর্মধারায় পরবর্তীতে তাকে
নোবেল দেওয়া হয়েছে। এখন আসুন, এটা রাজনৈতিক খেলা। আমি কেন বলছি রাজনৈতিক খেলা বলার মূল উদ্দেশ্য হচ্ছে, ভারত 5ই আগস্টের পরে যতগুলো বিষয়ে আমাদেরকে দেখিয়েছে, বা তার আগে তার যে রাজনৈতিক মামলাগুলো ছিল শেখ হাসিনাকে দিয়ে যে কর্মকাণ্ডগুলো করিয়েছে, শুধু একটাই, তার ব্র্যান্ডিং নষ্ট করা, বাংলাদেশকে তার নিজের জালে আটকিয়ে রাখা। এই বিষয়গুলো ফুল মেকানিজমে কাজ করছে, মেকানিজমে কাজ করছে। এবং সেই মেকানিজমের ফলে হচ্ছে ওনাকে মামলায় জর্জরিত করে ওনাকে আটকে রাখা। উনি কি চাইলে পারতেন না ইউরোপ আমেরিকাতে সেটেলমেন্ট হয়ে চলে যেতে? উনি কেন বাংলাদেশের মামলা নিয়ে মাথা ঘামাবে? বাংলাদেশের লক্ষ লক্ষ নেতা নেতা আছে, বিভিন্ন আওয়ামী লীগ বিএনপি, অনেক নেতা ছিল। আমাদের প্রমাণ হিসেবে যে তারেক রহমান সাহেব নিজেই আহ, ওখানে গিয়ে বসে আছে। উনি ওখানে গিয়ে বসে আছে, উনি কোনো মামলা লড়ছে না। তাহলে ডক্টর ইউনূস সাহেব একটু চিন্তা করে দেখেন, উনি কি করেছে। উনি যদি সত্যিকার অর্থে যদি নিজের স্বার্থ চিন্তা করত, উনি কখনোই এসে বাংলাদেশের আদালতে এসে দাঁড়াতো না। ওনার যাওয়ার জায়গার অভাব নেই। আমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, যারা ওনাকে গালি দিতে একবারও চিন্তা করেন না, একবার চিন্তা করেন, ওনার যাওয়ার জায়গা কিন্তু নেই। কিন্তু উনি তারপরে এসে ফেস করছে, আমাদের আদালতকে ফেস করছে, সম্মান দেখিয়েছে। তাহলে এগুলো একটু চিন্তা করবেন, কে দেশের জন্য ভালো আর কে দেশের জন্য ভালো না। এতটুকু বোধগম্য যদি আমরা যদি জাতি হিসাবে নিতে না পারি, ধিক্কার আমাদের এই জাতির জন্য। 7-8 মাস আগে ঘটে যাওয়া ঘটনা যদি আমরা ভুলে যাই, তাহলে ধিক্কার আমাদের এই জাতির জন্য। বিএনপি সম্পর্কে আমি যথেষ্ট, যেহেতু বিএনপির নাম এই জন্য নিলাম, তারা একটা বড় দল, তাদের একটা সম্ভাবনা রয়েছে। সেই আসপেক্টে আমি বলতে পারি তাদের দেউলিয়াপনা আছে। আমি অলরেডি একটা ভিডিও করেছি, আসলে দেখে নেবেন, সেখানে আমি অনেক বিস্তারিত বিষয় বলেছি। এখন আসি আমি আমাদের টপিক আছে। আপনি কি জানেন ভারত এই পুরো বিষয়টা কিভাবে মনোযোগ দিচ্ছে? কিন্তু কেন? চলুন খুঁজে বের করি। ডক্টর ইউনূস শুধু অর্থবিদ, তিনি দিব্যিদ নয়, কিন্তু তিনি একটা আদর্শ মানুষ। তার মাইক্রো ক্রেডিটটা শুধু বাংলাদেশেও নয়, আফ্রিকা, ভারত, এমনকি আমেরিকার দারিদ্র্যের জীবনে বদল দিয়েছে, টোটালি বদলে দিয়েছে। জাপানে ওনাকে নিয়ে রিসার্চ হচ্ছে, ওনার কার্যক্রম নিয়ে রিসার্চ হচ্ছে। আপনারা চিন্তা করতে পারবেন না। কিন্তু তার যে এই যে সাফল্য, এই যে ক্ষমতাবান গোষ্ঠী যারা আছেন, তাদের এগুলো পছন্দ হয়নি। কারণ ওনাদের কাজ হচ্ছে হয় ক্ষমতার ক্র্যাশ করা, নয় অর্থ ক্র্যাশ করা। এগুলো হচ্ছে তাদের কাজ। তাদের এই ধরনের নিজের ব্যক্তিত্বপূর্ণ কর্মকাণ্ডের মাধ্যমে যে একটা পরিচিতি, ওয়ার্ল্ডের রিনাউন্স আসতেছে, এই জিনিসটা তাদের পছন্দ হয়নি এবং ওদের পছন্দ হবে না। একটা কথা প্রচলিত রয়েছে, ডক্টর ইউনূস যদি রাজনীতিতে যোগদান করে, তিনি হতে পারেন প্রধানমন্ত্রীর চেয়ারে। এই ভয় থেকে শুরু হয় তার বিরুদ্ধে মামলা। কারণ বাংলাদেশের মানুষ ওনাকে গ্রহণ করবে এই বিষয়ে ভারতীয় রাজনীতি, ভারতের রাজনৈতিক চিন্তা ভাবনা, এবং সেই জায়গা থেকে তারা আওয়ামী লীগকে কাজে লাগানো, সেই পুরো বিষয়টাকে তারা একটা ম্যাপ আকারে নিয়েছে, একটা ব্লু প্রিন্ট আকারে নিয়ে পুরো মেকানিজমটা সাজিয়েছে তারা। এখন আসলে ভারত প্রসঙ্গে, ভারত চায় বাংলাদেশ একটি স্থিতিশীল সরকার, কিন্তু এমন একটি সরকার যেটা তাদের স্বার্থ রক্ষা করবে। সেই লজ্জা আমাদের জন্য। আমরা একটা দেশের স্বার্থ রক্ষার জন্য কাজ করব, আর একটা দেশ চায়। তারা কি আমাদের স্বার্থ রক্ষায় কোনো কাজ করেছে? সেটা বিস্তর আলোচনা যদি বলতে চাই, ভিডিও অনেক বড় হয়ে যাবে, অতদূর যাচ্ছি না। ডক্টর ইউনূস একজন স্বাধীনচেতা মানুষ, আন্তর্জাতিক ওনার অনেক সমর্থন রয়েছে, জনপ্রিয়তাও প্রচুর। এবং ভারতের সেই এই ভয়, কৌশলগত দিক থেকে এটা একটা চিন্তা কারণ।
ভারতের কিছু গোষ্ঠী মনে করেন যে ইউনুসকে নিয়ন্ত্রণ না করলে ভবিষ্যতে তিনি হতে পারেন একটা বিশাল চ্যালেঞ্জ, এবং সেটা কিন্তু ভারতে আরো আগে থেকেই কিন্তু তারা এটা চিন্তা করে রেখেছে। সেই জন্যই তাকে একটা হেস্তনেস্ত করেছে। এবং যখন রাজনৈতিক পরিবর্তনের পরে ডক্টর ইউনূস সামনে এসছে, তখন তাদের এই যে ভয়টা ভীতিটা কিন্তু কাজে দেখে গেছে যে আসলে ডক্টর ইউনূস তাদেরকে নাকানি ছোঁয়ান। এই জন্যই বাংলাদেশ নিয়ে এত প্রপাগান্ডা চালিয়েছে, এখনো বাংলাদেশ নিয়ে ওদের মিডিয়াতে যা ইচ্ছা তাই করছে। কারণ ওরা জানে যে ডক্টর ইউনূস ওদের ভীতির কারণ। এখন আসি তাদের ভূমিকা কি, আন্তর্জাতিক চাপে ভারতের আসলে ভূমিকাটা কি, সে বিষয়ে আমি বলছি। দেখেন, যখন আন্তর্জাতিক মহলে ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়ায়, তখন ভারত কিন্তু নীরব থাকে। কিন্তু কেন এই নীরবতা? বিশ্ব নেতারা বিবৃতি দিচ্ছেন ইউনিসেফ বিচার যেন সুষ্ঠুভাবে হয়, অথচ ভারত সরকার কোনো মন্তব্য করছে না। নাইস একটা বিষয়, তাই না? যে দেখেন, আহ, সবাই কিন্তু ইউনিসেফের ব্যাপারে বলছে ওয়ার্ল্ডে। ভারত খুব একটা ইম্পর্টেন্ট রাষ্ট্র না, কিন্তু তারপরে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেহেতু, সেই যে জায়গায় ইম্পর্টেন্স রোল প্লে করে, ইম্পর্টেন্ট রোল প্লে করে, এই কারণেই আমি আপনার বলছি। কারণ ওরা বিভিন্ন রকমের কূটকৌশলের মাধ্যমে আমাদেরকে অস্থির করার চেষ্টা করে, সেজন্য আমি তাদেরকে ইম্পর্টেন্স দিয়ে এত কথা বলছি। কারণ ওরা একটা বড় দেশ, সবচেয়ে বড় কথা আমাদের চারপাশে আছে, যে কোনো ধরনের ম্যানিপুলেশন, ট্রান্সপারেন্সি ওরা করতেই পারে। তো সেক্ষেত্রে ওদের সাথে নিয়ে আসলে এই আলোচনা, বা আমাদের দেশে একটা সরকার কিন্তু তারাই চালিয়েছে, তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু এত বিস্তর আলোচনা হচ্ছে। তো ভারত তখন কোনো কিন্তু মন্তব্য করেনি, তাই না? কেন করেনি? কারণ ভারত নিজেই এটা এই হাসিনাকে দিয়ে করেছে। তখন কিন্তু আন্তর্জাতিক যে নেতারা ছিল তাদের বক্তব্যে বা বিদেশি মিডিয়াতে কিন্তু এই বিষয়গুলো খুব আলোচনা হয়েছে। একটা প্রশ্ন উঠে আসে, ভারত কি পিছন থেকে বাংলা রাজনীতি ছক করছে? এগুলো কিন্তু প্রশ্ন কিন্তু সবসময় উঠে আসছে। সবসময় কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু এসছে, ভারত বাংলাদেশের রাজনীতি ছক কষেছে 2005-06-এর পর থেকে। মূলত আমি যদি আরেকটু পিছনে, যে 2004 সালে যেটা, যেই অস্ত্র ধরা পড়েছিল, তারপর থেকে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। তাদের মূল কথা হলো যে ভারতের বাংলাদেশ ব্যবহার করে, যে ভারতের যে অস্থিতিশীল করছে যেসব সন্ত্রাসী গোষ্ঠী, বা ওদের ভাষায় যেসব সন্ত্রাসী গোষ্ঠী, স্বাধীনতাকামী যারা আমি বলি, তাদেরকে এলোমেলো করার একটা প্রায় তারা তারা করেছে। এবং সেক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ তারা ব্যবহার করেছে। সেই জন্য ওরা রাজনৈতিক ছকটা মানে খেলার ছকে আঁকা শুরু করেছে। কিন্তু বিষয়টা আপনারা চিন্তা করেন, ডক্টর ইউনূস সাহেব কিন্তু উচ্চবাচ্য না করে নীরবে একটা সংগ্রাম করে গেছে উনি। আন্তর্জাতিক মহল তাকে সম্মান দেয়, তার দেশ তাকে অপমান করতে পারে, কিন্তু তার নীরবতাই কিন্তু তার সংগ্রাম ছিল। সত্য কখনো চাপা রাখা যায় না। এখন আসেন, ভারতের কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ কাজ করছে। তারা কি মানবিকতার পাশে দাঁড়াবে, নাকি রাজনৈতিক গেম চালিয়ে যাবে? এটা কিন্তু আমাদের প্রশ্ন। আপনি কার পাশে? আমার কাছে মনে হয় ভারত মানবিকতার পাশে পাশে কোনোদিন দাঁড়ায়নি। কোনোদিন মানবিকতার পাশে আমি ভারতকে দাঁড়াতে দেখিনি। মুসলমানদের সাথে তাদের যে ব্যবহার, তারা যে আচরণগুলো করে, ঘর ভেঙে দেয়, কিন্তু তারা মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশ নিয়ে, হিন্দুদেরকে অত্যাচারের বিষয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, যে আমাদের আহ, দেশ থেকে এই ব্যাপারে কিছু প্রপাগান্ডা, পাল্টা প্রপাগান্ডা কিন্তু যায়নি। কিন্তু এটা করা উচিত। ওয়ার্ল্ড এখন এইভাবে চলছে, এত সরলীকরণ করলে আপনি বিশ্ব রাজনীতি চালাতে পারবেন না। খুব স্বাভাবিক বিষয়। ডক্টর ইউনূস একজন ব্যক্তি, তার নামের সাথে একটা আদর্শ জড়িয়ে আছে। তার আদর্শকে থামানোর জন্যই এত কিছু হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস বা রাজনীতি, দুটো একভাবে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের রাজনীতি কিন্তু
খুব পরিষ্কারভাবে খুব পরিষ্কারভাবে একটা ভুল দিকে যাচ্ছিল, বা অ্যাজ এ বাংলাদেশ হিসেবে যদি আমি চিন্তা করি, এটা ভুল দিকে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতির সাথে যদি আপনারা সামঞ্জস্যপূর্ণ কিছু করে এগিয়ে নিতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে আমাদের সঠিক পাথটা খুঁজে নিতে হবে। এখনো সময় আছে। আমরা ভারতের যে কুরাজনীতি বাংলাদেশের বিপক্ষে, সেই বিপক্ষে যে অস্থিরতা, সেটা যদি আমরা ঠিক করতে চাই, আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নাই। আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নাই। আমার শিরোনামটা কি ছিল? ডক্টর ইউনূস বনাম ভারতীয় রাজনীতি, একটি নীরব লড়াই। 5ই আগস্টের আগ পর্যন্ত ডক্টর ইউনূসের সাথে যা হয়েছে, এবং 5ই আগস্টের পরে ওনার সাথে যা হচ্ছে, ভারতের যে প্রভাব বিস্তার হচ্ছে, সেই প্রভাব বিস্তারগুলো আমরা অলরেডি দেখেছি। আমি এতক্ষণ তার তার পর্যায়গুলো কিভাবে কাজ করেছে সে বিষয়ে বলেছি, কিন্তু আমাদের দেশটাকে আমাদেরকে এগিয়ে নিতে হবে। এবং রাজনৈতিক অস্থিরতা কিন্তু আমাদের দেশকে সবসময় বিকলাঙ্গ করেছে। এটা থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি, আমরা আমার মনে হয় আমরা খুব বেশি এগোতে পারবো না। যদি আমরা এগোতে চাই, এটা আমাদের জন্য সবচাইতে পারফেক্ট কাজ হবে যে আমরা সবাই একতাবদ্ধভাবে থাকবো, ঐক্যবদ্ধ থাকবো। যা আগামী 100 দিন পরে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মন নিবে সে বিষয়টা বলা মুশকিল, কিন্তু আমাদেরকে আমাদেরকে এগুলো জাস্টিফাই করার সময় এসে গেছে যে আমরা আসলে করব কি। আমরা যদি এই জাস্টিফাই থেকে যদি বের হয়ে আসতে না পারি, যে আমার দেশ নিয়ে চিন্তা করে লাভ কি, এই ধরনের চিন্তা যদি মধ্যে যদি আমি আসি, তাহলে একদিন আপনার ঘরে ঢুকে কেউ এসে যা ইচ্ছা সেটা করে যাবে, আপনি বলার ক্ষমতা রাখেন না। তাই ডক্টর ইউনূস সাহেবের সাথে আমরা সবাই আছি, আমরা থাকবো। তার সাথে যে ভারতীয় রাজনীতি, কারণ ওনার নিজের মুখে স্বীকার করা যে ভারতীয় আগ্রাসনের প্রভাব তাকে কাজ করতে বাধাগ্রস্ত করছে। দেখুন, এটা হচ্ছে যে মূল কথা, আমি যেটা বিশ্বাস করি। কারণ আমরা এটা অলরেডি বুঝেছি যে আমরা আসলে ভারতের কোন চাপ কুট চালের মধ্যে রয়েছি। তাদের সবচাইতে ভয়ঙ্কর যে বিষয়টা হচ্ছে যে আমাদের এখনো ভারতের যারা উম, কুটচাল করছে, তাদের দোসররা বাংলাদেশে স্টিল অ্যালাইভ। সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে এটা। প্রধানত আমি বারবার বলছি, আমাদের সেনা প্রধান তার দায়িত্বশীল জায়গা থেকে সে দায়িত্ব পালন করছে না, সে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। এই ধরনের মানসিকতা থাকলে আমরা কিন্তু আহ, আবারও সেই জায়গায় চলে যাব। আমরা আমাদের দেশ নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না। তোমরা আমাদের সাথে শুধুমাত্র উইন উইন সিচুয়েশনে যেসব বিষয়ে আলোচনা, তোমার দেশের যে সমস্যাটা ফেস করছো আমার দেশের ফ্যাসিলিটি নিয়ে করা যায় কিনা, বা আমার দেশ যেটা ফেস করছে আমাদেরকে সেই ন্যায্য বিষয়গুলো তুমি আমার সাথে কিভাবে ডিল করছো, সেই বিষয়গুলো তোমার সাথে আমার আলোচনা হবে। এর থেকে বেশি কিছু নাই ভারত। ভারত এর থেকে বেশি কিছু না। এরপরে তাদের যে দাদাগিরি, দাদাগিরি করলে এরপরে আর ভালো কিছু তারা পাবে না। কিন্তু বাংলাদেশের সরকার, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিষ্কার, কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব। তাই ভারতের সাথে আমরা প্রত্যেকবার, ডক্টর ইউনূস সাহেব প্রত্যেকবার কিন্তু তাই বলছে আমাদের। ইভেন সেভেন সিস্টারের যে বিজনেস প্যাটার্ন গুলো উনি এখানে আসতে বলেছে, চট্টগ্রাম বন্দর ইউজ করতে বলেছে, উনি আহ্বান করছে। উনি একটা রিজিওনাল ইকোনমিক্যাল গ্রোথ
চিন্তা করে কথাগুলো বলেছে, কিন্তু তাদের মিডিয়া, তাদের সরকার এটাকে সেভেন সিস্টার দখল করে নেওয়ার জন্য চিন্তা করছে। তাহলে তাদের রাজনৈতিক চিন্তাটা কত খারাপ, তাদের রাজনৈতিক চিন্তা। ওনার একটা বক্তব্য ভারত বিরোধী নয়, একটা বক্তব্য ভারত বিরোধী নয়, কিন্তু ভারত সেটাকে ভারত বিরোধী করে নিচ্ছে, কারণ তাদের বিশ্বাস ডক্টর ইউনূস যতদিন পর্যন্ত সরকার ক্ষমতা থাকবে তাদের দাসত্ব করার মতো লোক এই বাংলাদেশে তারা পাবে না। তাদের কথা হলো বাংলাদেশ উঠে দাঁড়াক, সেটা তারা চায় না। তাদের স্পষ্ট কথা, বাংলাদেশ আমাদের দাসত্ব করবে। ওরা কেন সামরিকভাবে শক্তিশালী হবে? ওরা কেন এয়ারবেস বানাবে? ওদের কি দরকার? ওদেরকে আমরা কন্ট্রোল করব। আমাদের উম, ঘাড়ের পাশে শক্তিশালী দেশ কেন হবে? আমরা বড় দেশ তাই বলে আমরা শক্তিশালী? নো, ওরা হচ্ছে গরিব দেশ। ভারত একটা নিহাত গরিব দেশ। ওদের যে ইকোনমি, শুধু জনসংখ্যার কারণে ওদের ইকোনমি এত বড়। আদারওয়াইজ ওদের কিন্তু ইকোনমিটা বড় না। আমরা একটু একটু ঠান্ডা মাথায় চিন্তা করি। আমাদের ইকোনমি, আমাদের জনসংখ্যার কারণে আমাদের ইকোনমির স্ট্রাকচারটা এমন। আর অনেক বড় বিষয় আছে, আর অনেক কিছু আছে, সেটা বিষয়ে পরে আলোচনা করবো। কিন্তু আমরা ভারত তাদের নিজেদেরকে ব্র্যান্ডিং করায়, নিজেদেরকে শো অফ করায় যে আমরা অনেক বড় একটা রাষ্ট্র, আমাদের অনেক অর্থনীতি, স্ট্রং অর্থনীতি, আমরা অনেক অস্ত্র শস্ত্র কিনছি, এই জন্য আমরা বিশাল দেশ, আমরা একটা আধিপত্য করবো। আপনি চায়নার সাথে ভারতকে চিন্তা করে দেখেন, 100 বছর পিছিয়ে আছে চায়না থেকে। 100 বছর ভারত চায়না থেকে পিছিয়ে আছে, কিন্তু ভারত দাদাগিরি দেখাচ্ছে তার বিশাল দেশের কারণে। আদারওয়াইজ কিচ্ছু নাই ভারতে। আমাদের রাজনীতিকরা এটা যদি না বুঝে, তাহলে তো প্রবলেম, আমরা হারিয়ে যাব। তাই ভারতের যে রাজনৈতিক চিন্তা চেতনা একভাবেই আটকানো সম্ভব, রাজনৈতিক দৃঢ়তা। এবং ডক্টর ইউনূস সাহেব যতদিন পর্যন্ত উনি ক্ষমতায় আছেন, আমাদের জন্য উনি একটা সুন্দর দেশের মডেল তৈরি করে দিয়ে যাবে। সেই সময়টা আমরা তাকে দিতে হবে। এটা যদি আমরা না দিই, রাষ্ট্র আরো পঙ্গুত্ব গ্রহণ করবে। আমি জানি না এরপরে যখন উনি চলে যাবে তখন কি হবে, বাট আমি জানলে এখন অনেক কিছু বলবো না, এখন এটা বলার সময় হয় নাই। কিন্তু আপনার, আমরা আমি আপনি যারা আছেন তাদেরকে আমরা সচেতন থাকতে হবে। তারা আওয়াজ তুলতে হবে। দেখেন, আওয়াজ তোলার মাধ্যমে কিন্তু স্বৈরাচার হাসিনা পতন হয়েছে। শুধু আমাদেরকে একটু সবাই একতাবদ্ধ হয়ে থাকতে হবে। এটা হচ্ছে যে আমার বিশ্বাস, তাহলেই সম্ভব। তাহলে আসুন, ডক্টর ইউনূস সাহেব যে রাজনীতি আহ, নোংরা খেলায়, ভারতীয় রাজনীতি যে নোংরা খেলায় শিকার হয়েছিল 5ই আগস্টের আগে, এখন উনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসার পরে তার যে আগ্রাসন, উনি নিজে স্বীকার করেছে যে আগ্রাসন, সেটা কিন্তু আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতি। আমাদেরকে ভাবতে হবে, আমরা ভারতের হয়ে ভাবার দরকার নেই। আমাদের দেশে ভারতের হয়ে ভাবার লোকের অভাব নেই, আমি জানি। কিন্তু এটা আমাদের জন্য দুর্ভাগ্য। সেই দুর্ভাগ্য থেকে আমাদেরকে বের হয়ে আসতে হলে অবশ্যই অবশ্যই চিন্তা করতে হবে যে আমরা দেশটাকে কতটা ভালোবাসি। যত বেশি ভালোবাসবো, ভালোবাসবো কিভাবে? যে কেউ যেন আমাদের দেশকে চাইলে কিছু বলতে না পারে, কেউ যেন আমার দেশকে চাইলে কিছু করতে না পারে। তাহলে আমার দেশটাকে সুন্দরভাবে আমরা করতে পারবো। আসুন, আমরা সবাই ডক্টর ইউনূস সাহেব সাথে থাকি। উনি যেভাবে চাচ্ছে আমরা ওনাকে, কারণ ওনার যে যোগ্যতা, ও যোগ্যতার ভিত্তিতে দেশটাকে উনি কোন জায়গায় নিয়ে যাচ্ছে বা কিভাবে না নিয়ে যাচ্ছে, সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো। তবে তাকে কাজ করতে দেওয়া উচিত। আর ভারত তার যে আহ, নোংরামি, সেই নোংরামিগুলো দেখিয়ে যাক। আমরা সব, আমরা যদি এক থাকি, ভারত কখনো সেটা করতে পারবে না। তাই ভারতের এই রাজনীতি বন্ধ হোক বাংলাদেশে, এবং পরবর্তীতে যে ইলেকটেড গভর্নমেন্ট আসবে সেও যেন প্রভাবিত করতে না পারে। উনি এমন ভাবে কোনো সেট আপ যদি করে দিয়ে যায়, বিশেষ করে আমাদেরকে সামরিক সেট আপটা অনেক বেশি দরকার। আমরা আগ্রাসনে বিশ্বাসী নয়, আমরা নিজেদের ডিফেন্সিভ চিন্তা করতে হবে আমাদেরকে। ওরা চাইলেই ওদের টিভি ফাটিয়ে, ওদের মিডিয়া ফাটিয়ে বাংলাদেশ দখল করে ফেলবো, এই দখল করে ফেলবো, সেই দখল করে ফেলবো, এগুলো কথা বলার যেন ওরা দুঃসাহস দেখাতে না পারে।
পাকিস্তান অলরেডি ওদের মুখে একটা চড় মেরে দিয়েছে। সেই চড়ের পরে ওরা পাগল হয়ে গেছে, ঘুরে বেড়াচ্ছে দুনিয়াদারি পাকিস্তানকে একটা আহ, সন্ত্রাসী রাষ্ট্র প্রকাশ করার জন্য। সেই ভারত, সেই ভালো মতো থাকো, তুমি ভালো থাকবে। তুমি যদি অস্থির করো, তুমি অস্থির অস্থির হয়ে যাবে। তুমি আমাদের অস্থির করে তুমি ভালো থাকতে পারবে না। সেটা টের তুমি পেয়ে গেছো ভারতের সাথে কি হয়েছে। বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান কি আচরণ তারা পাচ্ছে, সেটা তারা কিন্তু টের পেয়ে গেছে। চায়নার সাথে সবাই ক্লিয়ার, কারণ চায়না একদম, ভাই, ওয়ার্ল্ড ইকোনমি একটা ভিন্ন প্যাটার্নে যাচ্ছে। আপনি কোনো না কোনো কারোর সাথে থাকতে হবে, আপনি নিউট্রাল থাকতে পারবেন না ভাই। ওয়ার্ল্ড ইকোনমি একটা ভিন্ন প্যাটার্নে যাচ্ছে। চায়নার সাথে যদি আপনি না থাকেন এই অঞ্চলে, আপনি বেশি দিন টিকতে থাকতে পারবেন না। কারণ ভারত এমন একটা রাষ্ট্র, তারা এদিকেও গিলে খায়, এদিকেও গিলে খায়, সব দিকে ওরা খেতে চায়। রাশিয়ার সাথে, রাশিয়া বেইজে ওরা আছে, কিন্তু আবার আমেরিকার সাথে গিয়ে বন্ধুত্ব হাত মিলায়। আমেরিকা এটা বুঝতে পেরেছে, আমেরিকা কিন্তু এবার সেজন্য ওদেরকে ভালো করে পানিশ করতেছে। ওদের খেলাগুলো ভিন্ন, তাই এই জন্য ভারত কিন্তু এবার সেটার জবাব কিন্তু পাচ্ছে, তাদের প্রতিনিধি থেকে পাচ্ছে। আর যুক্তরাষ্ট্র তাদের থেকে অলরেডি তো ওরা পাওয়া শুরু করেছে। কোনো লাভ হয় না, ওদের মিডিয়াগুলো শুধু প্রোপাগান্ডায় ব্যস্ত। ওদের যে এখন প্রধানমন্ত্রী, সে একটা গাওয়ার, সে একটা চাওয়ালা, সে ধর্ম ব্যবসা ছাড়া কিছুই বুঝে না। আর ভারতের মানুষকে, দুর্ভাগ্য ভারতের মানুষের জন্য, যারা কিনা এই ধরনের লোককে প্রধানমন্ত্রী বানিয়েছে, কিছুই অর্জন করতে পারেনি, কিছুই না। প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে তারা কিছু অর্জন করতে পারবে, শত্রু বাড়াবে। তাই বাংলাদেশ নিয়ে চিন্তা করার আগে ভারতকে এখন অনেক কিছু চিন্তা করতে হবে। আমরা এখন ভারতকে নিয়ে চিন্তা করব। ভারত বাংলাদেশকে নিয়ে চিন্তা করার দিন শেষ। আমরা এখন ভারতকে নিয়ে চিন্তা করব। তাই আমরা ডক্টর ইউনূস স্যারকে এনেছি। ইনশাআল্লাহ আমরা সেই জায়গাটা নিয়ে যাব। আমাদের সবাইকে এক থাকতে হবে, ভারতীয় রাজনীতির নোংরা খেলা বন্ধ করতে হবে। ডক্টর ইউনূস আমাদের জন্য সম্পদ, আমরা সম্পদের সুষ্ঠু ব্যবহার করি। আজকে এই পর্যন্তই। আশা করি সামনের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমি যদি আপনাদেরকে রাজনৈতিক কিছু বিষয়ে আলোচনার মাধ্যমে আপনাদেরকে অ্যাওয়ার করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আপনারা সবাই এক থাকবেন। আর আমার ভিডিও প্রতিদিনই আমি চেষ্টা করি দেওয়ার জন্য। আশা করি আপনারা আমার ভিডিও দেখবেন, পছন্দ করলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আমাকে আরো উদ্বুদ্ধ করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই পর্যন্তই আজকে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।